আচ্ছা, আমি আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করে রাখছি। ওয়েল সো দেখতে, দেখতে আমরা আমরা কিন্তু হচ্ছে অফিসিয়ালি ১৯০ তম হ্যাংআউট এর দ্বারপ্রান্তে আ দাঁড়িয়ে আছি। ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আজকে আমাদের সুমন ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। উনাকে দেখে বেশ ভালো লাগছে। আর সবথেকে বড় যে ব্যাপার সেটা হচ্ছে আ কার কোন দিকে ওয়েদার কিরকম জানি না। তবে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আকস্মিক জ্বরে হঠাৎ করে ভুগছি আরকি। গতরাতে বৃষ্টির পানি মাথায় পড়ছিল। অবশ্যই, অবশ্যই হাফিজ ভাই সহমত। হ্যাঁ, আজকে সারাদিন তো বৃষ্টি হয়েছেই। গতকালকেও হয়েছে। ওই গতকালকে বৃষ্টির পানি মাথায় পড়ছিল। যার কারণে ওকে, বলতে না বলতেই কিন্তু আমাদের প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য বেশ আনন্দের একটা ব্যাপার। আর আমরা কিন্তু একদম অফিসিয়ালি হচ্ছে আ সাপ্তাহিক হ্যাংআউট ১৯০ তম পর্বের সন্নিকটে দাঁড়িয়ে আছি। জাস্ট টুক করে ঢুকে যাব। তো আর কথা না বাড়াই, আমরা তাহলে আমাদের অফিসিয়াল হ্যাংআউট এ চলে যাই। নাকি আরেকটু সময় নেব? আসলে সবদিকেই স্যাঁতসেঁতে ওয়েদার, বৃষ্টি হচ্ছে। যার কারণে হচ্ছে উপস্থিতিও একটু কম। আর এই বৃষ্টিতেই কিন্তু হঠাৎ করে কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়াতে কিন্তু অনেকের সর্দি কাশি ধরে যাবে, জ্বর ধরে যাবে। লাইক আমার মতো। শরীরের টেম্পারেচার বেড়ে যেতে পারে। সবসময় প্যারাসিটামল রাখবেন। ফ্লু জাতীয় যে হচ্ছে যেমন হাঁচি, কাশি, সর্দি এগুলোর যে মানে অ্যালার্জিক রিঅ্যাকশন এর যে হচ্ছে ওষুধগুলো ওইগুলো রাখবেন আরকি। এই সময় খুব প্রবল আকার ধারণ করবে। আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। আর শুরুতেই ডাকছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। হাফিজুল্লাহ ভাই এই সময়টা আপনার। একদম বেশ পরিষ্কার ভাই। এদিক এদিকেও ভাই, এদিকেও হঠাৎ করে ওয়েদার চেঞ্জ। আমার জ্বর ধরে গেছে। আহ
ধন্যবাদ হাফিজ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে নিজের কথাগুলো বলার জন্য। আশা করা যায় হাফিজ ভাইয়ের কথাগুলো আপনারা যারা শুনছেন তারা বেশ সাবলীল ভাবেই বুঝতে পেরেছেন। আম, আমি চেষ্টা করছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন উইকলেস ভাইকে খোঁজার জন্য, বাট ভদ্রলোক মিসিং, হয়তো কোনো কাজে ব্যস্ত আছে। আমরা সোজা চলে যাব আমাদের সকলের প্রিয় নওরিন ম্যামের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। প্রথমত আমার অ্যাক্টিভ লিস্ট নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ লিস্টের কিছু কিছু ইউজার, এক দুইজন, আমি নাম নিব না, কারণ আমার মনে হয় না প্রতিবার নাম নিয়ে নিয়ে ওনাদেরকে আসলে বিরক্ত করার কোনো প্রয়োজন আছে। সেটা হচ্ছে পোস্ট করছে 7 দিনই, কিন্তু কোনো ডেইলি টাস্কের কমেন্ট নেই। তো অবশ্যই আমি ওই পোস্টগুলো একেবারে স্কিপ করে যাই, যতই কোয়ালিটিফুল পোস্ট হোক না কেন। তো পরবর্তীতে এটা নিয়ে কোনো কথা বলার আর কিছু আছে কিনা আমার মনে হয় না, কারণ এটা আমি অলরেডি বোধহয় প্রায় 2-3 সপ্তাহ ধরে বলছি। আর অ্যাক্টিভিটিস এখন একটু কম, স্বাভাবিক, এটা নিয়েও বলছি না। তবে ডেইলি টাস্ক নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আসলে কমেন্ট গুলো অতিরিক্ত বড়ও করার দরকার নাই, কিন্তু আবার একদম শুধুমাত্র এক ওয়ার্ডেরও করার দরকার নেই। এখন আমরা মাঝে মধ্যে, যেমন আমি আমার নিজের কথাটাই বলবো, যে অনেক সময় অনেক ব্যস্ত থাকি, যেমন টুইটও আমার করতে হচ্ছে, এরপরে ধরেন আমার পরীক্ষাও চলতেছে, তো এরকম হয়তো আমরা কয়েকটা কমেন্ট ওরকম পড়ে ফেলি। তো তাই বলে কিন্তু আপনারাও যদি সেম কাজটা করেন, তাহলে আসলে অ্যাক্টিভিটিসটা কোথায় থাকতেছে, তাই না? তো আমরা কিন্তু যেটা পোস্ট থেকে, মানে মেইন অ্যাকাউন্ট থেকে কমেন্টটা করি, ওইটা কিন্তু আমরা যেভাবেই হোক কোয়ালিটিফুল করার চেষ্টা করি। তো আপনারাও করবেন, রিপ্লাই গুলো যেন অন্তত কোয়ালিটিফুল হয়। কারণ আমরা একদিকে ইফোর্ট দিচ্ছি, তো তার অপর দিকের ইফোর্টটা কিন্তু আপনাদের দিতে হবে। কেন? কারণ দেখেন, আমরা কয়েকজন কিন্তু চাইলেই পারতাম, মানে 1 মিনিট, একটু দাঁড়াও, কথা বলি আমি, ময়রা। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা কিন্তু চাইলেই পারতাম, আমরা শুধুমাত্র পুশ থেকে মানে আর মেইন টুইট গুলা করে আপনারাই রিপ্লাই করেন। কিন্তু আমরা কিন্তু এরপর আবার নিজেদের আইডি থেকেও রিপ্লাই করি, মানে আমরা যারা এখানে টুইট গুলা শেয়ার করি, বেশিরভাগ আমাদের কথা বলছি। তো আমরা ডাবল কাজটা কেন করি? শুধুমাত্র একটা কমেন্ট বেশি থাকার জন্য। তো আমি আশা করব যে আপনাদের কাছ থেকেও ওই এতটুকু অ্যাক্টিভিটিসটা আশা করব, কারণ আমি এখন কমেন্ট করার সময় দেখছিলাম, আমি নাম উল্লেখ করছি না, শুধুমাত্র একটা ওয়ার্ড দেওয়া, সেটা হচ্ছে পুশ। আর কোনো মানে আর কোনো মেসেজ নাই, কিংবা আর কোনো রিপ্লাই নাই। তো এটা করবেন না। মানে আপনারা যেহেতু সময় দিচ্ছেনই, আপনাদেরকে আমরা এক্সট্রা সাপোর্টও দিচ্ছি এটার জন্য, এদিকেও কাজ কমাই দিছি, তো এটা কিন্তু একটা এথিক্যাল বিষয়, যে আপনি একটু এফোর্ট দিতে হবে আপনার। এটা অবশ্যই খেয়াল করবেন, তা নাহলে পরবর্তীতে আমরা যখন সুপার অ্যাক্টিভ লিস্ট বানাবো, তখন অবশ্যই কারণ আমরা নিজেরাও যেহেতু কমেন্ট করি, আমরা কিন্তু প্রতিদিন দেখি যে কে কেমন কমেন্ট করতেছে। তো সেই হিসেবে আমরা সুপার অ্যাক্টিভ লিস্টের টায়ার থেকে হয়তো রাখবো না। আর টায়ারে না রাখলে অন্যদেরই সুবিধা, কারণ এখন যেহেতু প্রাইস কম, সেক্ষেত্রে অন্যরা আরো বেশি সাপোর্ট পাবে। মানে এখন যদি 2টা পায়, তাহলে 3টা পাবে, 3টা পেলে 4টা পাবে। তো এই দিকে অবশ্যই একটু নজর দিতে হবে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ নওরিন ম্যাম, এটা একদম যৌক্তিক কথা। কেননা যেহেতু কমিউনিটিতে একটু চাপ কমানো হয়েছে, অবশ্যই টুইটারে কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা উচিত। আর টাস্ক তো খুব বেশি আসে না দিন। দেখা যায় গত সপ্তাহে সব মিলে ছিল 37টা পোস্ট, তার আগের সপ্তাহে ছিল 36টা, তার আগের সপ্তাহে ছিল 34টা। তাহলে প্রতিদিনের কাজগুলো যদি আপনারা প্রতিদিন করে ফেলেন, তাহলে আমার মনে হয় না যে খুব একটা চাপ পড়বে। মানে এটা আমার জায়গা থেকে বললাম আর কি। তো যাই হোক, আমরা এবার যাব আমাদের সকলের প্রিয় সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, এই সময়টা আপনার। হ্যালো শুভ ভাই। ওয়েলকাম ব্যাক সুমন ভাই, মানে ভয়েসে। কেমন আছেন? শরীর কেমন এখন? এবং সব মিলিয়ে পুরো জার্নিটা কেমন গেল? এখন অনেকটাই ভালো। জার্নিটা আসলে লাইফের ফার্স্ট টাইম সার্জারি ছিল। যাই হোক, সবকিছু ঠিকঠাক ছিল আপনাদের সকলের দোয়ায়। বাহ! তো বেশ ভালো অনেকদিন লাগলো। পর আমি হ্যাং আউটে অনেকদিন পর আমি হ্যাং আউটে একটা বিষয় থেকে একটু খারাপই লাগলো, সেটা হচ্ছে আর কিছুদিন পরে কিন্তু আমাদের 200তম হ্যাং আউট হতে যাচ্ছে। গতবার যখন আমাদের 100তম হ্যাং আউটের অনুষ্ঠানটা হলো, তখন ইউজার ছিল 75 প্লাস 80, এরকম হবে হয়তো, আমার খেয়াল নেই এক্স্যাক্টলি। তবে সেটা এখন অর্ধেক হয়ে গেছে। যে আমরা কিন্তু আশা করছিলাম কমিউনিটি আর অনেক বড় হবে। যাই হোক, কমিউনিটি তো আসলে ইউজারদের অ্যাক্টিভিটিস এখন খুবই কম।
আর এই সপ্তাহে আমার লিস্টের যে সুপার অ্যাক্টিভ লিস্টের ইউজাররা ছিল তাদেরকে হ্যান্ডেল করেছে সম্পূর্ণটাই আরিফ ভাই। আর টুইটারে আমি একটা টুইটার টাস্ক চ্যানেলে একটা বিষয় আমি লক্ষ্য করলাম, যেটা সবাইকেই আরেকটু কেয়ারফুলি হতে হবে। যখন লিঙ্কগুলো টাস্ক চ্যানেলে দেওয়া হয় তারপরে অনেকের কাজের একটা শিডিউল থাকে যে রাতে করব বা একদিন পরে করব, একদিন পর পর করবো, এরকম শিডিউল হয়তো থাকে, কিন্তু আলটিমেটলি আমাদের ওই টাস্কের যে ব্যাপারটা ওইটা কিন্তু সাকসেসফুল হবে না যদি ওইটা খুব বেশি লেটে করা হয়। কারণ নতুন একটা টুইট যখন আসে তখন কিন্তু ওই টুইটের মধ্যে এঙ্গেজমেন্ট রেটটা অনেক বেশি থাকে ওই প্রথম কয়েক ঘন্টার মধ্যেই। তো ওই টাইমেই যদি সবাই ওইখানে যে কমেন্ট গুলো করেন তাহলে অথরদের যে টিম আছে আর কি ওদের নজরে আসার সম্ভাবনা বেশি। আর একদিন দুদিন পরে কমেন্ট করলে ওই কমেন্টের ভ্যালু আসলে থাকে না বললেই চলে, কারণ নতুন যে টুইট গুলো আবার আসতেছে প্রতিনিয়ত ওইগুলোই বেশি আলোচনায় থাকে বা ওইগুলোতেই বেশি দেখে সবাই। তো বেশি লেট করে আসলে করার দরকার নেই, একটু দ্রুতই চেষ্টা করবেন। যখন লিঙ্ক নোটিফিকেশনটা যখন আসবে আপনার কাছে তখনই চেষ্টা করবেন ওটি কমপ্লিট করে ফেলতে, কারণ বেশি একটা ম্যাটেরিয়ালস তো লাগে না আর বেশি সময়ও লাগে না। ছবি সবসময় রেডি রাখবেন, যে পুশ চ্যানেলে যেই মিডিয়া চ্যানেলে যে ব্যানার গুলো দেওয়া আছে ওগুলো সব সেভ রাখবেন অলওয়েজ। আর যখনই টাস্ক গুলো দেওয়া হবে এর সাথে সাথে কমপ্লিট করার চেষ্টা করবেন। যাই হোক, আর পাওয়ার অফ কন্টেস্টের রেজাল্ট আমি এখন পাবলিশ করবো, 4টা হইলে আমি রিওয়ার্ড গুলো সেন্ড করে দিব। আর এ সপ্তাহে অঙ্কন বিশ্বাস 2x ডলফিনে পদার্পণ করেছেন, আলসারজিল সিয়াম 9x ডলফিনে পদার্পণ করেছেন, দুইজনকে অভিনন্দন। আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিব এই সপ্তাহে, সেটা হচ্ছে অ্যাবিউজ ওয়াচারের steamwatcher.com যে ওয়েবসাইটটা আছে অ্যাবিউজ ওয়াচারের, ওইটাতে আপনারা মাঝে মধ্যে ভিজিট করতে পারেন যদি আপনাদের নজরে কোনো অ্যাবিউজ পড়ে। ইদানিং অনেক বড় বড় স্প্যামার বা বড় বড় রিওয়ার্ড ফার্মার যারা আছে তাদের পোস্টে আমরা আহ, বেশ ভালো অ্যামাউন্টের রিওয়ার্ড ডাউন করা পারছে আর কি, প্রতিনিয়ত হচ্ছে ডাউন, যেটা এস্টিমেটেড রিওয়ার্ড পোলের জন্য বেটার এবং কমিউনিটি প্ল্যাটফর্মের জন্য ভালো। তো আপনারা পার্টিসিপেট করতে পারেন, আপনাদের কন্ট্রিবিউশন রাখতে পারেন, এবং যদি বেটার কিছু করতে পারেন এবং অনেক অনেক অ্যাবিউজ আপনারাও করতে পারেন তাহলে যে কমিউনিটি আছে অ্যাবিউজ সেখানে চাইলে পোস্ট করতে পারবেন। আর আপনার যদি কন্টেন্টটি ওই পোস্ট রিপোর্টটা যদি এফোর্টেবল হয় তাহলে সেখানে কিছু রেওয়ার্ডও পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এটাই ছিল। শুভ ভাই। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই, দীর্ঘ সময় পরে এসে নিজের কথাগুলো বেশ ভালো করে ডেলিভারি দেওয়ার জন্য, এবং আমি মনে করি যে সবাই আপনার কথাগুলো বেশ পজিটিভ ভাবে নিয়েছে। এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। সো ওয়েল, আচ্ছা, যদিও আরিফ ভাই জানিয়েছে তার তেমন কোনো কথা নেই, আর এদিকে আমার কথা একটু বলার চেষ্টা করি। কেননা হচ্ছে অলমোস্ট হচ্ছে আপনাদেরকে কিন্তু একটা কথা বলা হয়েছে যে আপনারা একটু চেষ্টা করবেন মঙ্গলবার সন্ধ্যা 6টার আগেই কিন্তু হচ্ছে টুইটারে পোস্ট গুলো করার জন্য, মানে স্টিম অ্যালায়েন্সে। তো যাই হোক, যারা করছেন বেশ ভালো, আর যারা করছেন না তার মানে হচ্ছে আমি যে তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখছি না ব্যাপারটা কিন্তু তেমন না। হয়তো আমার একটু কষ্ট হচ্ছে, তবে প্রত্যেকটা আইডি কিন্তু আমি ভিজিট করি। অ্যাক্টিভ লিস্টের মানে আমাদের কোন কোন অ্যাডমিনের আন্ডারে কে কে আছে না আছে সবগুলো মানে পই পই করে, যেটা একদম বাংলা কথা। তারপরে হচ্ছে আমি আমার জায়গা থেকে রিপোর্ট আমার উপর মহলে থ্রো করার চেষ্টা করি। তারপরে হচ্ছে সেইভাবেই সুপার অ্যাক্টিভ লিস্ট হয় আর কি। তো যে কথাগুলো নরেন ম্যাম বললো সেগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। আর একটা কথা সেটা হচ্ছে এ সপ্তাহেও সবার অ্যাক্টিভিটিস বেশ ভালো ছিল টুইটারে, মানে লাগালাগি কয়েক সপ্তাহ থেকে। এ সপ্তাহে ছিল অলমোস্ট, আশা করা যায় আগামী দিন দাদার পোস্টের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যে আমি রিপোর্ট পাঠিয়েছি, তারপরেও একটু আমি সামারি বলার চেষ্টা করছি। 579টা পোস্ট হচ্ছে টুইটারে হচ্ছে সাবমিট হয়েছে, মানে আমার বাংলা ব্লগের সদস্যদের পক্ষ থেকে। আহ, এবং আহ, সক্রিয় সদস্য সংখ্যা ছিল 52 জন এবং মূল তালিকায় ছিল 32 জন সদস্য। সেখান থেকে সব দিক বিবেচনায় আর কি মনিরা ম্যাডাম এই সপ্তাহে টুইটার অফ দ্য উইক হয়েছেন। আশা করা যায় আগামী দিন দাদার পোস্টের মাধ্যমে তা জানতে পারবেন। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে একটু দ্রুত হচ্ছে ইয়া করার চেষ্টা করবেন,
দেখেন আপনাদেরকে হচ্ছে একটা সত্য কথা বলতে গেলে কি মানে যতই দিন ঘনিয়ে আসছে ততই সুমন ভাই যে কথাটা বললো ইউজার সদস্য কমে যাচ্ছে। এটা আসলেই দুঃখজনক। তারপরেও আমি বলবো যে কাজে ফিরুন, কাজে ফেরার জন্য মনোনিবেশ করুন এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। আর সিয়াম ভাইয়ের আগামীকাল পরীক্ষা, তিনি আমাকে জানিয়েছেন তিনি আজকে থাকতে পারবেন না, উপস্থিত থাকতে পারবেন না। তো আমরা চলে যাবো আমাদের সকলের প্রিয় আহ কিংক্রোজ ভাইয়ের কাছে। কিংক্রোজ ভাই এই সময়টা আপনার। হ্যাঁ, শুভদা, আমার কথা শোনা যাচ্ছে? এই তো ভাই বেশ পরিষ্কার। আচ্ছা, নমস্কার সবাইকে। শুরুতে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্ট নিয়েই কথা বলবো। আর সেখানে যারা এখন তো ইউজারের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে, কারণ দাম হয়তো স্টিমের অনেকটা কম, সেই জন্য অনেকেই পোস্ট করছেন না, জানি না সঠিক কারণটা কি। অনেকে আবার ফিরে আসছেন, সেটা একটা পজিটিভ দিক, এই নিয়ে চলতে থাকবেই জানি। তবে একটা কথা আপনাদের বলবো যে যারা টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে আছেন, তারা পোস্টের সাথে সাথে কমিউনিটি কিন্তু অ্যাক্টিভিটিস কিছুটা করবেন। কমিউনিটি অ্যাক্টিভিটিস বলতে এখন কিন্তু ডেইলি টাস্ক গুলোকে বোঝানো হয়েছে, আপনারা সেই দিকগুলো তো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী পোস্ট করতে থাকুন। সেক্ষেত্রে আপনাদের অ্যাক্টিভ লিস্টে যাওয়া অনেকটা সুবিধা হবে। তবে শুভদা, এটাই ছিল আমার এই সপ্তাহে বলার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কিংক্রোজ ভাই, আপনাকে অনেক সুন্দর সাবলীল ভাবে নিজের কথাগুলো ডেলিভারি দেওয়ার জন্য। তানজিনা ম্যাম আজকে উপস্থিত থাকতে পারবেন না, তিনি আগেই জানিয়েছেন আমাকে যে তার বাসায় গেস্ট এসেছে, এজন্য তিনি অনুপস্থিত আছে আর কি। সো ওয়েল, এই ছিল আমাদের প্রথম দিকের সেগমেন্টের যে কথাগুলো। আর দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু নতুন যেহেতু ইউজার নেওয়া হচ্ছে না, সবকিছু যেহেতু আগের মতনই আছে, দ্যাটস মিন নিয়ম কানুন গুলো ঠিক আগের মতনই, কোনো পরিবর্তন হয়নি। আশা করা যায় আহ, নতুন যেহেতু ইউজার নেই, নতুনদের নিয়ে আর বলার কিছু নেই। তবে আপনারা যারা আছেন তাদেরকে শুধু একটা কথাই বলবো, যে আপনাদের আইডিএলএসটি গুলো ফেলে না রেখে আপনারা চাইলে হচ্ছে ডেলিগেশন দিতে পারেন আমাদের এবিবি কিউরেশন আর হিরোইজমে। এবিবি কিউরেশনে মূলত ফোকাস করার চেষ্টা করুন, ওখানে যত আইডিএলএসপি ডেলিগেশন করার চেষ্টা করবেন তত বেশি সাপোর্ট আসবে। এবং সঙ্গে আপনাদের যে পুশ গুলো আছে, পুশ গুলো চাইলে আপনারা হচ্ছে স্টেক করতে পারেন, কেননা যে যত বেশি পুশ স্টেক করবেন তার তত বেশি হচ্ছে পোস্টে রেওয়ার্ড করবে। আর আরেকটা ব্যাপার জানেন, সেটা হচ্ছে আমাদের একটা অনগোয়িং প্রজেক্ট পুশ টু স্টিম। দাদা বিগত দিন এটা নিয়ে বলেছিল। আশা করা যায় এটা এখনো যেহেতু পাবলিকলি হয়নি, তবে খুব শীঘ্রই হয়ে যাবে। কিছু পুশ বার্ন করার মাধ্যমে হচ্ছে একটা ভালো রেওয়ার্ডের ব্যবস্থা। তো এটার জন্য পুশ টু স্টিম নামে হচ্ছে আমাদের যে সার্ভার আছে ওখানে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেখানে গিয়ে আপনার হচ্ছে প্রথমে তো 1TRX দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে, ভেরিফিকেশন করতে হবে। মানে ওখানে তো গিয়ে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে একটা হচ্ছে আপনার টিআরএক্স অ্যাড্রেস দেবে, ওই টিআরএক্স অ্যাড্রেসে হচ্ছে 1TRX দেওয়ার পরে আপনার ভেরিফিকেশনটা হবে। দেন তারপরে হচ্ছে মিনিমাম একটা হচ্ছে পুশ, সেটা 500 হোক বা 1000 হোক, পুশ আপনাদেরকে হচ্ছে ওখানকার ওয়ালেটে ডিপোজিট করতে হবে। যখন আপনারা কমিউনিটি থেকে বা ফাইফক্স, হাংরি গ্রিফিন বা আদার্স যে কিউরেটর অ্যাকাউন্ট গুলো আছে সেখান থেকে যখন বড় বড় ভোট পাবেন তখন থেকে আপনাদের ওখান থেকে আপনাদের কিছু পুশ বার্ন করা হবে। তো এই হচ্ছে মূলত প্রসেস। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমাদের বুধবার করে কিন্তু এবিবি চ্যারিটি থাকে, কিন্তু আমি কিন্তু হচ্ছে বুধবার দিন করে চ্যারিটি নিয়ে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে সেখানে পোস্টের মাধ্যমেও বেনিফিশিয়ারি দিতে পারেন এবিবি চ্যারিটি অ্যাকাউন্টকে, বা চাইলে হচ্ছে আপনারা যে কোনো পরিমাণ স্টিম চ্যারিটি অ্যাকাউন্টকে ডোনেশন দিতে পারেন, লিকুইড স্টিম। আর তাছাড়া আমাদের রবিবারের আড্ডা চলছে দুর্বার গতিতে। বিগত সপ্তাহে হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠানের কারণে আমরা হচ্ছে ওই দিন কন্টিনিউ করতে পারিনি। ও সরি, দাদার জন্মদিনের কারণে, ছোট দাদার জন্মদিনের কারণে তারপরে তো পয়লা বৈশাখের অনুষ্ঠান হলো। আশা করা যায় এই সপ্তাহে থেকে বেশ সাবলীল এবং গতিশীল ভাবেই পুনরায় আগের মতো চলবে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সব থেকে বড় যে ব্যাপার, যে গেস্ট হিসাবে থাকবে রবিবারের আড্ডায় সে যেমন হচ্ছে
তার জন্য যেমন সম্মানী থাকবে, যারা শ্রোতা বন্ধুরা থাকে তাদের জন্য কিন্তু একটা সম্মানের ব্যবস্থা থাকে। ঠিক আছে? আর যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠাতা। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিভি ফান করে আর্ন করছেন প্রতিনিয়ত আপনারা। এজন্য আপনাদেরকে দুটো কাজ করতে হয়, সেটা হচ্ছে এবিভি ফান অল নামে যে চ্যানেলটা আছে সেখানে আপনাদের কোশ্চেন ড্রপ করতে হয়। সেই কোশ্চেনটা যদি সিলেক্ট হয় তাহলে ওই পোস্ট থেকে আপনাকে 10% বেনিফিশিয়ারি দেওয়া হয়। আর সঙ্গে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর কি ওই পোস্টটাতে, তারাও কিন্তু $2.5 একটা করে সাপোর্ট পেয়ে যান। সো এটা কিন্তু সব দিক থেকে ভালো একটা দিক আমি মনে করি। তো আপনারা চেষ্টা করবেন ওখানে হচ্ছে অ্যাক্টিভ থাকার জন্য। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে ফিচার্ড পোস্টের যে ব্যাপারটা, আপনাদের পোস্টগুলো কেই কিন্তু আমরা চেষ্টা করি বাই রোটেশনে সবার পোস্টগুলো কি সবাইকেই কিন্তু হচ্ছে ফিচার্ড পোস্টের আয়ত্তে নিয়ে আসার জন্য, যাতে আপনাদের আর্নিংটা যাতে আরেকটু বৃদ্ধি হয়, ইনকামটা যাতে একটু বাড়ে, সাপোর্টটা যেন একটু বেশি পান। এজন্য আপনাদের পোস্টগুলোকেই কিন্তু হাইলাইট করা হয়। তো আশা করা যায় টুকটাক সবার পোস্টই হচ্ছে এবিভি ফিচার্ড এর জন্য মনোনীত হচ্ছে। আমি যদি ভুল না বলি, যারা শুনছেন তারা যদি দয়া করে একটু লিখতেন। আপনাদের পোস্টগুলো কি ফিচার্ড হয়? আচ্ছা, ওকে। হয় মাঝে, মাঝে হয়। আহ আ আমরা চেষ্টা করি সবাইকেই আসলে সাপোর্টের আন্ডারে নিয়ে আসার। খুব কম হয় গ্রিন আপু, এটা সত্য। তবে সবারই তো এক্সপেকটেশন থাকে, প্রত্যাশা থাকে। সবাই ভালো করে। এটা হচ্ছে বিষয়। যেহেতু সবাই এখানে আছে, তবে সাপোর্ট কিন্তু কোনো না কোনোভাবে আপনারা পেয়ে যাচ্ছেন। যাচ্ছেন না যে তা কিন্তু না। পয়সা আসবে নিলাম ম্যাম। পয়সা আসবে। কাজের সঙ্গে লেগে থাকুন, পয়সা আসবে। আচ্ছা, আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আপাতত আর কোনো বিষয় নাই। আহ, আমরা যাব আমাদের প্রতিষ্ঠাতার কাছে। আহ, তার কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব। বড়দা, এই সময়টা আপনার। হ্যালো। জি দাদা। হ্যাঁ, আমাদের টুইটারের মানে আমাদের টুইটার অফ দ্য উইক বলেন মনিরা 999। আর তো এবার ফাউন্ডার চয়েস নেই। জি দাদা, আপনি কেমন আছেন দাদা, এবং সব মিলিয়ে সময় কেমন যাচ্ছে? আছে মোটামুটি আছি। দা পুশ টু স্টিম নিয়ে যদিও আমি কিছুটা কথা বলেছি, কথা বলতেন। পুশ টু স্টিম আবার কি? দাদা পুশ স্টিম, হ্যাঁ, পুশ স্টিম যেখান থেকে পুশটা একটু বার্ন করা হবে। এটা পুশ টু স্টিম না তো, সেটা তো পুশ স্টিম। জি দাদা, পুশ স্টিম। পুশ স্টিমের মোটামুটি কাজ শেষ। আমি তো এই সময় পাচ্ছি না, একটা ইনস্টলেশনের ব্যাপার আছে, থিম ইনস্টলেশন আর টুকিটাকি কিছু সেন্স স্ক্রিপ্টে। এটা আমি দেখি 1-2 দিন লাগবে আমার এখনো করে ফেলবো। জি দাদা। হুম, ঠিক আছে তাহলে জি দাদা। শুরু করে দিন, শুনছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা। সো ওয়েল, আপনারা কিন্তু আমাদের প্রতিষ্ঠাতার কথা কিন্তু শুনে ফেললেন। তো সবকিছু মনে হয় দ্রুত সবকিছু মানে শেষ হয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম লাগছে, কেননা আসলে অনেকেই অনুপস্থিত। তো আর তার ভিতরে আচ্ছা, আপাতত এই সপ্তাহে তেমন কোনো কন্টেস্ট নেই। আহ, আমার কাছে তেমনটা মনে হচ্ছে হাফিজ ভাই। আচ্ছা, যাই হোক, অনেকটা সময়, দীর্ঘ সময় ধরে আপনারা
যেহেতু অনেকগুলো কথা শুনলেন, এখন একটু বিনোদনের দরকার। তাই আমরা চলে যাচ্ছি আরিফ ভাইয়ের কাছে। আর এখন আপনারা কুইজ খেলবেন। আর একটু একটু ঝালিয়ে ওঠার চেষ্টা করুন, মানে রিদমে ওঠার চেষ্টা করবেন, চাঙ্গা হওয়ার চেষ্টা করবেন। আর এই জন্য ডাকছি আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই, সুমন ভাই, কিংক্রস ভাই সঙ্গে তো আছেন, এবং কুইজ খেলুন আপনারা সবাই। জি, ধন্যবাদ শুভ। আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, একদম ক্লিয়ার। আমাদের প্রথম কোয়েশ্চেনটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর হচ্ছে 33তম। আচ্ছা, আবু বকর ভাই দিয়েছেন। কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয়? আলাদা স্পিড। সিংহ আবার সিংহীকে থেকে ভয় পায়। বিড়াল। হয়ে গেছে। আরিফ ভাই। সঠিক উত্তর হচ্ছে সিংহ। ইমন 42 ঝড়ের গতিতে। আচ্ছা, বিড়ালকে কি আমরা নিতে পারবো? দাদা, দাদা বিড়াল উত্তর দিয়েছে। বিড়ালেরই তো প্রজাতি। পরের প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আমাদের গ্যালাক্সির নাম কি? হুম, ছায়াপথ। স্যামসাং গ্যালাক্সি। মিল্কি ওয়ে। মিলেক্সিও। মিল্কি ওয়ে মিল্কি ওয়ে। প্রথম উত্তর দিয়েছে মোস্তাফিজুর ভাই। আমাদের চতুর্থ প্রশ্নটি আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। প্রশ্নটি হচ্ছে আপনার, মুখে বলা হচ্ছে, বর্তমানে সিএমসি কয়েন মার্কেট ক্যাপে ডাটার মধ্যে পুষ্পায় একজন ইনভেস্টরের নাম যোগ করা হয়েছে, উনি ওই ইনভেস্টরের নাম কি? ইনভেস্টর প্রোফাইলে একজন ইনভেস্টরের নাম যুক্ত করা হয়েছে, অনেক বড় একজন ইনভেস্টর উনি আমাদের, বাইরের কেউ হবে হয়তো, বা আমাদের মধ্যেও হইতে পারে, আমি না এতটুকু নিশ্চিত। দাদা কি ঘুম? তাহলে কোনো প্রশ্নের আনসার দিচ্ছেন না আজকে। অনেক কয়েন কিনছে, পুশ কয়েন।
এটা প্রশ্ন ছিল সিএমসি তে নতুন করে একজন ইনভেস্টর নাম যোগ করা হয়েছে, ওনার নাম কি? আনসারটি দিয়ে দিছি। হ্যাঁ, ওই তো উইনার শাপলা দত্ত। এটাই, এটা ছিল 4টা কোয়েশ্চেন। হ্যালো। আমরা 2026 সালে মানে অ্যান্টি র্যানসমওয়্যার আনছি আর কি মার্কেটে। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, পারচেজ করতে পারবেন। ডেমো থাকবে, ফার্স্টে ডেমো ইউজ করতে পারবেন। আমার নিজের কোম্পানির প্রোডাক্ট। আমরা তো আসলে সাধারণত মানে পাবলিকলি কোনো কাজ করি না আর কি, সব কোম্পানির নিজেদের গোপনীয় সিকিউরিটির কাজগুলো করে থাকি। তাই ফার্স্ট টাইম আমরা পাবলিক সেল কিছু আনবো, যেমন অ্যান্টিভাইরাস, অ্যান্টি র্যানসামওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার, মানে সিকিউরিটি প্রোগ্রাম গুলো আস্তে আস্তে মার্কেট জাত করবো। তো আমার ইচ্ছা আছে অ্যান্টি র্যানসামটার নাম পুশের নামে রাখবো আর কি। পুশ পুশ 5 বা পুশের নাম অনুসারে রাখবো, পুশ অ্যান্টি র্যানসামওয়্যার। অ্যান্টি র্যানসামওয়্যার হলো বর্তমানে সবচাইতে বড় থ্রেট, যে আপনার কম্পিউটারের যাবতীয় ফাইলস কে এনক্রিপ্ট করে আপনার কাছে চান্দা চাবি করবে, যে এই চান্দা দাও, চান্দা না দিলে আর তুমি এই তোমার ফাইল আর ইউজ করতে পারবে না, সব ইম্পর্টেন্ট ফাইল সব নষ্ট হয়ে যাবে। তা বিটকয়েনের মাধ্যমে সাধারণত এই চাঁদা বা চান্দা বলেন আপনারা, সেটা ওরা দাবি করে বসে। সেটা পেমেন্ট করার পরে তারপরে ফাইলগুলো আবার আনলক করা যায়। অ্যান্টি র্যানসামওয়্যারটা থাকলে কি হবে, ওগুলো করতে দেবে না আর। আর অ্যান্টিভাইরাসটাও আমরা আস্তে আস্তে আনার চেষ্টা করছি মার্কেটে। তীব্র প্রতিযোগিতা অ্যান্টিভাইরাস মার্কেট গুলোতে, কিন্তু নিজেদের কিছু সিকিউরিটি প্রোগ্রাম রাখবো আর কি। পুশের ব্যাপারটা, পুশ তো আমি বলেই দিয়েছি, পুশ তার নিজের গতিতে চলবে, এখানে ইন্টারফেয়ার করবো না কিছু রকম। তবে যেহেতু ইনভেস্টেশন নাম লিখিয়েছি, তাতে আশা করা যায় ভবিষ্যতে কিছু ইনভেস্ট করব। কিছু তো ইনভেস্ট আছেই আমার, আরো কিছু করব। আর কি জানো এখন কুইজ কুইজ কুইজ। ও আর একটা ব্যাপারে নিয়ে আমি একটু চিন্তা ভাবনা করছি। এটা আমাদের যেহেতু পুশপাই, তো আমরা নতুন করে রিব্র্যান্ডিং করব, ডিসেন্ট্রালাইজড ইমেল এবং মেসেজিং সিস্টেম চালু করব। এটা আমার ইচ্ছা আছে। ডিসেন্ট্রালাইজড ইমেলটা কিরকম, একটু উদাহরণ দিই। মানে আপনারা হয়তো এগুলো ইউজ করবেন না, কিন্তু যেগুলো যাদের যারা প্রযুক্তি মানে সিকিউরিটি কনসার্ন, যারা খুব সিকিউরিটি নিয়ে খুব নিরাপত্তা বা সব নিয়েও যারা সবসময় ভাবে, হ্যাঁ, তারা এগুলো খুব ব্যাপারটা বুঝতে পারবে। ধরুন আপনার জিমেলের যাবতীয়, কদিন আগে একটা কেস হলো না আমাদের কমিউনিটিতে, মনে হয় আমার বাংলা ব্লগের এক ইউজারের জিমেল অ্যাকাউন্ট, মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল, হ্যাকার তার রিকভারি ইমেল অ্যাড্রেসও চেঞ্জ করেছে, রিকভারি মোবাইল নাম্বারও চেঞ্জ করেছে। রিকভার করবো কি করে? লিগাল ওয়েতে রিকভার করার কোনো ওয়ে ছিল না।
বহুভাবে ট্রাই করেছি, সেই লোকও ট্রাই করেছে, আমিও ট্রাই করেছি ফার্স্টে, কোনোভাবেই কোনো অপশন আসে না, কারণ সেগুলো সব চেঞ্জ করে নিয়েছে। তো সেটা রিকভার করতে আমার বেশ কষ্ট হয়েছিল, প্রায় প্রথম দিকে তো 8-10 মিনিট চেষ্টা করে পারিনি, তারপরে আমার পুরো 15-20 মিনিট ট্রাই করা লেগেছে, তারপরে আমি সাকসেসফুলি অ্যাক্সেস করতে পারি। তাই এটা একটা জিমেল আপনাকে কিন্তু ওই অবধি তাকে বলেই দিয়েছিল ক্লিয়ারলি যে আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না। আপনি যদি আপনার যেহেতু এগুলো চেঞ্জ হয়ে গেছে, কোনো ওয়ে নেই, আর রিকভার করার কোনো ওয়ে নেই। জিমেলেতে কন্ট্যাক্ট করেছিলেন উনি, টিকেটে মানে আমাদের টিকেট কেটে করেছিলেন, তো সেখানে জিমেল থেকে রিপ্লাই এসেছিল তারা কোনো হেল্প করতে পারবে না। তো এরকম যখন পরিস্থিতি পড়বেন, ধরুন ওনার ওই যে কি স্টিমেট কি সব ওই জিমেলের ড্রাইভে ছিল, আর কোথাও নেই ব্যাকআপ, তখন কি হবে? জিমেল ফেরত পাবেন না, প্লাস আপনার আর করার কিছু থাকবে না। প্লাস আর একটা হতে পারে কি, জিমেল অ্যাকাউন্ট সাসপেন্ডেড হতে পারে, কোনো কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে বা ডিলিট করে দিতে পারে, কারণ জিমেল তো সেন্ট্রালাইজড একটা, তারা ইচ্ছে করে যা কিছু করতে পারে। বা কি হলো যে আপনার মোবাইল সোয়াইপ করলে আর একজন আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে আপনার ক্রিপ্টোকারেন্সি বা সংক্রান্ত ক্রিয়ে পয়সা কড়ি মেরে দেওয়া, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল, এরকম হতে পারে, বা জিমেল বা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ গুলোতে। কিন্তু যদি ডিসেন্ট্রালাইজড একটা ইমেল অ্যাকাউন্ট থাকে আপনার, ডিসেন্ট্রালাইজড, যার কোনো সেন্ট্রালাইজেশন নেই, সেক্ষেত্রে কারো সাধ্য নেই যে আপনার অ্যাকাউন্টটা, আপনার জিমেলটা কন্ট্রোল করার, আপনার ইমেলটা কন্ট্রোল করার কোনো অবস্থাতেই যেহেতু পারবে না, সেক্ষেত্রে আপনার ইমেল আপনি যা রাখবেন সেটা একান্তই ট্রুলি ওনার হবেন আপনি। জিমেলে তো আপনি ট্রুলি ওনার না, জিমেলের মালিক হলো গুগল। ইচ্ছে করলে যখন খুশি গুগল কিন্তু আপনাকে বিনা নোটিশে কিন্তু আউট করে দিতে পারে, বা আর সহযোগিতা নাও করতে পারে। তার নিজের ব্যাংক অ্যাকাউন্টের সিকিউরিটি প্লাস সবকিছু সিকিউর করার জন্য ডিসেন্ট্রালাইজড ইমেলিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। আর একটা বর্তমানে ডিসেন্ট্রালাইজড ইমেল সিস্টেম ইথারিয়াম ব্লকচেইনের পরে আছে, কিন্তু ইথারিয়াম ব্লকচেইনে মারাত্মক একটা সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা আছে? ধরেন ইথার ইমেল আছে, ইথার মেলের আপনার ইথারিয়ামের প্রাইভেট কি দিয়ে লগ ইন করা যায়, লগ ইন করে আপনি ইমেল ইউজ করতে পারেন, আমিও করি, আমিও আমার ইথার ইমেল আছে, আমি ডিসেন্ট্রালাইজড ইমেল সিস্টেম ইউজ করি। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো যদি আমার ইথারিয়ামে প্রাইভেট কি কোনো কারণে হ্যাক হয়, বা আমার ইথারিয়াম অ্যাকাউন্টে হ্যাক হলো, তাহলে সাথে সাথে আমার ইমেল অ্যাকাউন্টও হ্যাক হয়ে যাবে, এবং ওই অ্যাকাউন্টটা কি বন্ধ করতে পারবো না, ওই অ্যাকাউন্ট থেকে আমাকে কি করতে হবে, ছুড়ে ফেলতে হবে বা লিভ করতে হবে ওখান থেকে। তা আমার তখন ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে, ব্যাংকে আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে কারণ পাসওয়ার্ড চেঞ্জ করে কোনো ওয়ে নেই, পাসওয়ার্ড লিস্ট, এগুলো কোনো পাসওয়ার্ড থাকে না, ডিসেন্ট্রালাইজড ইমেল সিস্টেমে কোনো পাসওয়ার্ড থাকে না, আপনার প্রাইভেট কি দিয়ে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে একটা বড় সমস্যায় পড়ে যাবো, কারণ আমি যেহেতু অ্যাকাউন্ট বন্ধ করতে পারবো না, আমার একটা অনেক টাইম লাগবে আমার ব্যাংকে গিয়ে তার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা, বা আমার যতগুলো অ্যাকাউন্টে সাইন আপ করা, প্রত্যেকটা ইমেল চেঞ্জ করা, এই করতে করতে হ্যাকার তো তার কাজ সেরে ফেলবে। এই একটা বড় সীমাবদ্ধতা আছে ডিসেন্ট্রালাইজড ইমেল ইথারিয়ামে, যেটা স্টিম ব্লকচেইন রিশেপ করে আমরা সিস্টেম এমন করব। স্টিমের একটা সুবিধা আছে, আপনি ইচ্ছা মতো কিন্তু প্রাইভেট কি অ্যাড করতে পারেন, রিমুভ করতে পারেন। তা আমি আমার ইমেলের জন্য একটা প্রাইভেট কি ইউজ করলাম, কোনো কারণে যদি সেটা কম্প্রোমাইজড হয়, জাস্ট 1 সেকেন্ড লাগবে সেটাকে ডিলিট করে দিয়ে নতুন প্রাইভেট কি অ্যাড করে নিয়ে, মানে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। স্টিম ব্লকচেইনটাকে বর্তমানে এই সিস্টেমটা আছে, আরো রিশেপ করলে আরো স্মার্ট ওয়েতে এটা ইউজ করা যাবে। মানে আপনি যখন খুশি আপনার পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন, কিন্তু পুরোপুরি ডিসেন্ট্রালাইজড একটা সিস্টেম। এটা কয়েকদিন ধরে বেশ চিন্তা ভাবনা করে দেখলাম যে হ্যাঁ এটা করা যায়। ইমেলের যে ব্লকচেইন, স্টিমিটের যে এখনকার ব্লকচেইন যে সিস্টেম, এটা দিয়ে ইমেল তৈরি করা যায় ডিসেন্ট্রালাইজড। আর হোয়াটসঅ্যাপের মতো মেসেজিং সিস্টেম তো অলরেডি পাকিস্তানের এক উইটনেস তো বানিয়েই ফেলেছে, আসলে এটাও স্টিম ব্লকচেইন তৈরি করা যায়। যেটা কদিন আগে ভারতের একটা ঘটনা, হোয়াটসঅ্যাপ কি দাবি করে, এন্ড টু এন্ড এনক্রিপশন, অর্থাৎ আপনার মোবাইলে আপনার চ্যাট হিস্ট্রিটা আপনার পাসওয়ার্ড এনক্রিপ্টেড থাকবে, আর যার সাথে চ্যাট করেন তার মোবাইলে আপনার মানে আপনাদের দুজনের চ্যাট হিস্ট্রিটা পাসওয়ার্ড দিয়ে এনক্রিপ্ট করা থাকে এবং সেভ করা থাকে, ওদের সার্ভারে নাকি কোথাও থাকে না। এটা হলো একটা বড় ভাওতা কথা, কারণ কদিন আগে ইন্ডিয়াতে সরকার ট্যাক্স কনসালটেন্সি থেকে দুজন মনে হয় তারা কার কোনো একজনের হোয়াটসঅ্যাপ মনিটর করে সেখানে ট্যাক্স ফাঁকির প্রমাণ পেয়ে সেখান থেকে অভিযান চালিয়ে তাদেরকে বাজেয়াপ্ত করেছে। আমার কথা হলো, যদি তারা কাজটা খারাপ করেছে সেটা ঠিক আছে, কিন্তু প্রাইভেসি নেই কোনো। দুজন চ্যাট করেছে, সেই চ্যাট হিস্টোরি তো থার্ড পার্টি জানার কথা না, অথচ হোয়াটসঅ্যাপ কোম্পানি জানে। হোয়াটসঅ্যাপ কোম্পানি সহযোগিতা করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে কিন্তু ফাঁস করে দিয়েছে, পুরো চ্যাট হিস্টোরিটাই ফাঁস করে দিয়েছে।
তাদের 200 কোটি টাকার মতো ওরা উদ্ধার করতে পেরেছে, যেটা ট্যাক্স ফাঁকি ছিল। তার মানে কি? তার মানে কোন রকম কোনো পুরো মানে ইনক্লুডেড একজন থাকবেই। হোয়াটসঅ্যাপ মালিক, হোয়াটসঅ্যাপ এবং আপনারা দুজন, এই তিনজন থাকে আসলে। মাত্র আপনি আপনি এবং আপনি যার সাথে চ্যাট করেন সে না, আর একজনও বসে থাকে যে সবকিছু নজরদারি করে, সে হলো হোয়াটসঅ্যাপ কোম্পানি। এটা এস্টিমেটেড করলে কি হবে, কখনো সম্ভব না ইন্টারফেয়ার করা, থার্ড পার্টি ইন্টারফেয়ার করতে পারবে না কখনো। যে তুমি আসলে কি চ্যাট করছো, যে লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম করছে কিনা, তাও তার বউ কোনোদিন খুঁজে পারবে না যদি পাসওয়ার্ড না জানে। অনেকটা ব্যাপার হচ্ছে তাই। কিন্তু বর্তমানে আপনি ডিসকর্ড বলুন, আপনার হোয়াটসঅ্যাপ বলুন, তারপরে কি আছে জানো, যদি এটা ইউজ করি না একদমই, ওই ফেসবুকেরটা কি জানো নাম, এই মেসেঞ্জার। হ্যাঁ, মেসেঞ্জার, এগুলো সবগুলোই সেন্ট্রালাইজড এবং এগুলো কোনো নিরাপত্তা নেই, ডেটা প্রাইভেসি কোনো নিরাপত্তা নেই। টেলিগ্রামে কিছুটা নিরাপত্তা আছে, টেলিগ্রাম ট্রুলি এন্ড টু এন্ড এনক্রিপশন। টেলিগ্রাম কখনো আপনার মেসেজ রিড করতে পারে না, কিন্তু তাও এটা তাদের কথা বিশ্বাস করে বলি আমরা, কারণ টেলিগ্রামের নিজস্ব ব্লক চেইন আছে, ব্লক চেইন নাকি ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু জানি না সত্যিকারে যে আসলে পারে কিনা পারে। যাক, এই দুটো নিয়ে আমরা ভাবছি এখন, এটা পরবর্তীতে করবো। আর আমি তাহলে কুইজ বলছি। গান শুনছে আর বাবু সে বাবা, কানে একটু সাউন্ড কমিয়ে দাও। ও হিন্দি গান শোনে গোলটু, হিন্দি গান বাংলা বাংলা শোনে না, হিন্দি আর ইংলিশ। অথচ আমরা বাঙালি, আমরা সেই জিনিসটাই সবচেয়ে খারাপ অবস্থায় আছে। বাঙালি হয়েও সেগুলো মানে আমাদের পশ্চিমবঙ্গে কি বলবো, যে মানে হিন্দি সংস্কৃতির এত বেশি ঢুকে গেছে যে নিজের ঘরেও সুরক্ষা দিয়ে দিতে পারছে না এখন। আমি তো হিন্দি ভালো করে বলতেও পারি না, বুঝতেও পারি না, কিন্তু এখনকার সবাই তো হিন্দিতে সেরা। এটা ফেক, দেখুন কয়েনের পরে একটা একটা আন্ডার স্কোর আছে, ওইটা আছে ফেক। আর আমরা তো এরকম কিছু করি না কখনো। পুশ মিমি কয়েন সব ঠিকঠাক আছে, লাস্টে একটা আন্ডার স্কোর দিয়ে দিয়েছে, দিয়ে আর একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছে। কি বলে, আমাদের একটা জিনিস সবাই বলে আমরা পার্সোনালি কোনো কাউকে ডিল করি না বা কাউকে কখনো বলবো না যে ভাই আমার আমার কাছে টাকা আছে এসো, কিন্তু যা করবো সিস্টেমের মাধ্যমে। আপনার যদি পুশ বিক্রি করতে চান তাহলে আমাকে সাথে কন্ট্যাক্ট করতে পারেন, পুশ টু বাক্স খুলে দেবো। কিন্তু এরকম নেই যে ভাই মেসেজে কথা বলে বিক্রি হবে, এরকম কিছু না, যা হবে লিগাল হইতে হবে। এবং পুশ টু বাক্স যেহেতু একটা রেগুলেশনের সিস্টেম আছে, এই জন্য $5,000 বেশি ট্রানজাকশন হলে কিন্তু কেওয়াইসি লাগবে, এটা আপনাদের একবার বলে দিলাম, কেওয়াইসি ছাড়া সম্ভব না। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট কুইজ, কেওয়াইসি এর পুরো মানেটা কি? উত্তরের বন্যা। সময় শেষ সবার দাদা। ভুল হয়েছে, সবার ভুল হয়েছে, আমি বলছি। কেওয়াইসি মানে কি আমাদের এখানেই পাওয়া যায়, খেতে একটু বেশ সুস্বাদু। কেওয়াইসি মানে হলো কলকাতা ইয়ামি চিকেন। তাহলে কেউ পারেনি, তাহলে কেউ পারেনি। না ঠিক আছে, পেরেছে পেরেছে, নো ইউর কাস্টমার। কিন্তু সত্যি সত্যি কেওয়াইসি আছে, আমার এই বাড়ির কাছেই আছে, ফ্রাইড চিকেন আছে তারা, নাম কেওয়াইসি। কাকে প্রথম দেখাচ্ছে, কারণ এইখানে একই সাথে আমাকে যেমন আমারটা প্রথম দেখাচ্ছে, নৌরিনটা সেকেন্ড। কেওয়াইসি আছে, কেএফসি তো আছেই আপনারা জানেন, কিন্তু একেএফসি আলাদা, একেএফসি কলকাতা ফ্রাইড চিকেন।
ও আর একটা নিউজ আছে, আমরা আজকে HTX এর ফর্ম লিস্টিং করে দিয়েছি। খুব সম্ভবত মনে হয় নেক্সট উইকে HTX এর লিস্ট, হ্যাঁ লিস্ট হতে পারে। আমার জীবনে একটা দুঃখ, একটা খাবার, আমি এই যে কত শুনলাম, একবার ঢাকায় গেলাম তাও খেতে পারলাম না। ওই যে কাচ্চি বিরিয়ানি। কুরিয়ার করে পাঠানো যায় না, কুরিয়ার করে? হুম, কাচ্চি খাওয়া হয়নি কখনো, কিন্তু অনেকবার নাম শুনেছি। ওই রেস্টুরেন্ট গুলোতে মনে হয় পাওয়া যায় না, আমি যেখানে যেখানে খেয়েছিলাম কোথাও তো মেনু পাইনি কাচ্চি কোনো। মানে ফাইভ স্টার হোটেল টোটেলে পাওয়া যায় না। আমি তো ভেবেছিলাম ভালো জায়গায় সবচেয়ে মানে ভালো জিনিস পাওয়া যাবে। তারপরে ভালো শুনেছি, জায়গায়, কিন্তু আপনি গেছেন অন্য ভালো জায়গায়, বুঝছেন? তারপরে আছে মোরগ পোলাও, এটাও শুনেছি খুব ভালো। আর একটা জিনিস, আর একটা খাবার খাইনি বাংলাদেশের খাবারটা, কিন্তু তনুজা করেছিল, সেটা হলো ওই আহ, কি জানো, লট লটপটি না কি জানো, লটপটি। চটপটি, চটপটি। লটর ফটর মনে হয়, হ্যাঁ হ্যাঁ, মুরগির ইয়েতে দিয়ে চিকেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, ঠিক। এটা ভালো লাগে খুব খেতে। উম, রংপুর, আচ্ছা রংপুর তাই না? রংপুর কি দিনাজপুরের কাছে? দিনাজপুর তো ইন্ডিয়াও, কিন্তু দিনাজপুর আছে। দিনাজপুরটা অনেক বড় ছিল, ভেঙে দুটুকরো হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কুইজ। এই সব খাবারে বাংলাদেশের সেরা, এইখানে পারে না এরা। এই লটপট টটর বরণ, তারপরে এই যে কাচ্চি টাচ্চি তো শুনিনি আমি কোনদিন, কোথাও কলকাতায় পাওয়া যায় কিনা আমার জানা নেই, তবে আমি খাইনি কোথাও কোনোদিন কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, এবার বলুন তাহলে, বিরিয়ানি উদ্ভব কোন দেশের থেকে, অর্থাৎ বিরিয়ানি আমাদের দেশে কোন দেশের মাধ্যমে আসে? না, ভারত তো আমাদের দেশ। প্রসার ঘটায় আনা আরব না, মুঘলরা প্রসার প্রসার ঘটায়, কিন্তু খাবারটা কোন দেশের? মানে এখন ইরান হয়ে গেছে, তখন যদিও বা ছিল না তখন তার নাম। টাইম আপ হলে বলবেন। শেষ হ্যাঁ, শেষ সময় শেষ। বিরিয়ানিটা আসলে আমাদের উপমহাদেশও ছিল আগে, কিন্তু হুম। মূলত এটা পারস্যের খাবার। হুম, পারস্যের খাবার। ওরা দুম্বা জাতীয়, ওদের ভেড়া এবং ভেড়া বা দুম্বা জাতীয় ইয়ে ছাগল, একরকম ছাগলের মতো প্রাণী পাওয়া যায়, এদের মাংস দিয়ে সবচাইতে বেস্ট হতো। আর আমাদের প্রাচীন ভারতেও ওই পুরনো পুঁথি টুথিতে পাওয়া গিয়েছে যে হ্যাঁ 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 পলাম হ্যাঁ। নামে একটা খাবার ছিল, তা সেটাও ওই মাংসের টুকরো আর ভাত দিয়ে রান্না হতো, কিন্তু সেটা একটু ডিফারেন্ট। আর আমরা যেটা আসলে বিরিয়ানি ভাবে চিনি, মানে সেটা একটা মাংস পোলাওর মতো হয়ে যায়। বিরিয়ানি যেটা চিনি, এটা আসলে পারস্যের খাবার, এবং পারস্যের এই খাবারটাই মুঘল বাদশাদের হেরেমে হেসেলে এগুলো বেশ অপ্রিয় হয়, সেখান থেকে আস্তে আস্তে নবাব বাদশাদের আস্তে আস্তে ছড়িয়ে যায়। ইন্ডিয়ার বিষয়টা হচ্ছে ইন্ডিয়ার, যেটা ইরানের পার্সিয়ার খাবারটা, দাদা যেটা বলতে চাইছে যে সোর্স, অনুপ্রেরণাটা কোথা থেকে হয়েছে। সোর্স তবে এরা পারস্য, বর্তমানে তো ইরান, পারস্য নাম নেই এখন আর। পারস্যের লোকরাই তো এখন নেই, সব প্রায় তো উদ্বাস্তু হয়ে ইন্ডিয়াতে জমা হয়েছে এখন। তো সেই সে তো এখন আর পারস্যের নাম বলা যাবে না। সঠিক উত্তর হবে পারস্য বা বর্তমানে ইরান। আচ্ছা, আমি এটা পার্সিয়ালি গেছি, সেক্ষেত্রে কি সেটা হবে হবে নাকি? হবে হবে। হুম। এই যে দক্ষিণ ভারতের দাদা যেটা, ব্যাঙ্গালোরের যে বিরিয়ানি স্টাইলটা, ওইটা হচ্ছে পলান্ন টাইপ, পলান্নর যে ওই একটা একটা বই আছে, ওই ভারতের পুরনো এক রাঁধুনির একটা বই আছে, সেইটাই কিন্তু ওই বিরিয়ানি টাইপের জিনিসপত্রটা পলান্ন যেটা বললে। দক্ষিণ ভারত তো তেমন একটা প্রভাবিত হয়নি মুঘল, হ্যাঁ।
হ্যাঁ 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 পিৎজার সাথে কেক দিয়েছে। তা খাও খাও, ছোট কেক খাও। ওরা তেমন একটা মুঘল ইয়ে দিয়ে সংস্কৃতি প্রভাবিত হয়নি তো আসলে, ওরা আগের ধারাটা বজায় রেখেছে, মানে দক্ষিণ ভারতের যে অংশগুলো বিস্তীর্ণ, তাই ওদের জন্য বলা যায় ওদেরটা ইউনিক। হুম। ঠিক আছে, এটা গেল, বিরিয়ানিটা ব্যাপার গেল। এবার কি বলা যায়? এটা তো ভালো মনে নেই তো, 6 বছর না 8 বছর, এরকম কত বছর আছে। একটা প্রাণী মাথা ছাড়া 6 বছর বেঁচে থাকে, প্রাণীটা কি? নাম বলতে হবে। দুর্ঘটনাবশত, দুর্ঘটনা ঠিক না, মানে মাথা কেটে 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 ফেলানোর সময় মানে পুরোপুরি কাটা যায়নি, হালকা একটু থেকে গেছিল আর কি। চোখ নাক মুখ কিছুই ছিল না, পুরোটাই ব্রেনেরও 90% কেটে বাদ যায়, শুধু গলা ছিল, শুধু গলা ছাড়া কিছু ছিল না। না আরশোলা তো না, পোষা প্রাণী এটা। ও আরশোলার মুন্ডু মুরগি কেটে একটা ছিল। ফেললেও অনেকদিন বাঁচে, কিন্তু আরশোলা তো এমনি বেশি দিন বাঁচেই না, আর এটা তো সব 100 বছর বেঁচে ছিল। হ্যাঁ এইটা এইটা এই যে হেডলেস মানে চিকেন। কাকা হ্যাঁ বলেছিলাম, একটা মুরগি, একটা পোষা মুরগি, ওই ওকে যখন ওই কেটে মানে মাংস বার করার ঠিক আগের মুহূর্তে যখন মাথাটা কেটে ফেলে, তো পুরোপুরি কাটা যায় না, হালকা একটু থেকে যায় মাথা, ওই অবস্থায় 6 বছর বেঁচে থাকে। এইখানে বহু মাইক আগে দা পড়েছিল, আমার একটু ভাষা ভাষা মনে ছিল, তাই নিয়ে একটা ধরলাম। মাইক দা হেড, এইখানে নাম মাইক, এই যে আছে আছে উইকিপিডিয়া আছে, ছবিটা আচ্ছা দিচ্ছি আমি। এইখানে দুটো দাদা উত্তর আছে, একটা মুরগিও লেখা আছে আর একজন উত্তর দিয়েছে মাইক দা হেডলেস চিকেন, কোনটা নেব? উনি তো কপি পেস্ট করেছেন, যে আগে দেবে সেই উইনার। আমারই তো নাম মনে ছিল না, আমি তো কেবল সার্চ করে ফেলাম, নাম, মুরগির নাম ছিল মাইক, আচ্ছা মাথা তাহলে ছিল না, গলা দিয়ে মুরগিটাকে খাবার খেত, গলা দিয়ে সরাসরি। এটা প্রকৃতির বিস্ময়। আর একটা বলি তাহলে, মানে এটা এমন অদ্ভুত ব্যাপার, আমিও মানে আগে 5-6 বছর আগে পড়েছিলাম, তো অদ্ভুত। টোটালি তো মাথা ছিল না, আমি একটা ছবি দেখাচ্ছে যে মাথাটা কোথায়, মানে কতটুক মাথাটা কেটে গেছিল, 2 না 3% মতো ব্রেন ছিল কোনোভাবে, ঠিক ওই যে মাথায় ইয়ে করে। হম, ঠিক আছে, তাহলে এবার আর একটা কুইজ ধরে, একটু মজার কিছু ধরা যায় কিনা। এটা কিন্তু একদিক থেকে ভালো, এই যে কুইজের অ্যান্সার দেওয়ার জন্য গুগলে সার্চ করে, এটা ভালো অভ্যাস, কারণ এর সাথে সাথে অনেক কিছু জানা যায়। এইদিক ওদিকের অনেক ইনফরমেশনও মনে হয়ে যায়। বর্তমানে একটা নিউজের থেকে ধরি, আপনারা সবাই অনেক অবগত আছেন, সৌদি আরব থেকে উপমহাদেশ প্রায় সবকটা দেশেই কিন্তু ভিসা ব্যান করে দিয়েছে। কিন্তু কোন দেশের ভিসা সম্প্রতি ব্যান লিফট করে দিয়েছে এবং 10,000 লোককে আমন্ত্রণ জানিয়েছে, কোন দেশ? প্রশ্ন শুনতে পেলাম না, লিখেছেন শোনা, প্রশ্ন ছিল যে সৌদি আরব থেকে বর্তমানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার দিয়ে প্রায় সব দেশ নিষিদ্ধ করে ভিসা ভিসা ব্যান করে দিয়েছে, কোনো মতে তারা যেতে পারবে না, কারণ ওই হজ করতে গিয়ে অনেকে এখন লুকিয়ে লুকিয়ে থেকে যাচ্ছে দেশে,
ফিরছে না দেশের থেকে, অবৈধ অভিবাসী। এই কারণে তাই সে সম্প্রতি ভারতের যেহেতু ভারত দীর্ঘদিনের বন্ধু রাষ্ট্র, তাই ভারতের ভিসা ব্যানটা লিফট করে নিয়েছে, ওদের ভিসা বাতিল করছে না, প্লাস অনেক প্রায় 10,000 মানুষকে নতুন করে আমন্ত্রণ জানিয়েছে এই কদিন আগে নিউজ দেখলাম। আর বাকিদের সবাই ব্যান থাকবে। সঠিক উত্তর হবে ভারত। একটু বুদ্ধি খাটালে কিন্তু এর উত্তর দেওয়া যাবে। উপমহাদেশের দেশ বলেছে, উপমহাদেশের দেশের ভিতর মরক্কো, সুদান যাবে না। তারপর আমাদের এই যে কি যেন আরেকটা কে লিখেছে, কি যেন কোন দেশ, কাতার, এটাও যাবে না। মালদ্বীপ, মালদ্বীপটাও ব্যান করেছে কিনা আমি জানতাম, মোটামুটি ব্যান আছে মনে হয় খুব সম্ভবত। আফগানিস্তান অব্দি ব্যান। লাস্ট কুইজ একটা সাহিত্য থেকে বলবো। তো ভাবছি দেখে একটু বিদেশি সাহিত্য থেকে ধরা যায় নাকি। আমি গুগল খুলে বসেছি। সৌরভ, না রুস্তম অ্যান্ড সৌরভ, মানে বা সৌরভ অ্যান্ড রুস্তম, একটা বিখ্যাত একটা গল্প আছে। এটা পারস্য বা বর্তমানে ইরান মানে পার্সিয়ান, এটা এই গল্পটা আছে। এই গল্পটা কোন মহাকাব্যের অন্তর্গত? এটা কিন্তু গদ্য ভাষায় লেখা না, কিন্তু এটা পদ্য ভাষায় লেখা। কোন মহাকাব্যের গল্প এবং তার কবির নাম কি বলতে? এটা না পারলে কিন্তু হবে না। এটা কিন্তু বেশ ছোটবেলা থেকে আমরা সৌরভ রুস্তমের গল্প পড়েছি, শুনেছি। এটা বিখ্যাত গল্প। না, আপনার বানানটা ভুল ছিল ভাই। রায়ন ভাই, আপনার অ্যান্সারের বানানটা ভুল ছিল, একটু বেশি বদলে গেছে বানানটা। এটা কেউ পারেনি মনে হয় নাকি, পেরেছে? এটা হ্যাঁ, সঠিক উত্তর হবে কাব্যগ্রন্থের নাম হচ্ছে শাহনামা। শাহনামার বহু গল্প তো পড়েছি আমরা ছোটবেলায়, আপনারা পড়েছেন কিনা জানি না। আর এর তো কবি ফেরদৌসী। আচ্ছা, এইটা দিয়েছে পারস্যের আচ্ছা, কপি হয়নি। হ্যাঁ, গ্রিন 01। হিন্দি সিনেমাও তো আছে, আছে না? হ্যাঁ, একটা সৌরভ আছে। হ্যাঁ, দেখেছিলাম তো আমরা। ওই যে গল্পটা হলো কি যে ইসের এই রুস্তম যখন বিয়ে করে এক রাজকন্যাকে, বিয়ে করার পরে রাজকন্যাকে বলে যদি ছেলে হয় তাহলে আমার সাথে সাথে আমাকে পাঠিয়ে দেবে, যুদ্ধক্ষেত্রে যেন উপযুক্ত করে গড়ে তুলবো। আর মেয়ে হলে বাড়ানোর দরকার নেই, তোমার কাছে রেখো, বিয়েতে আর সময় আমাকে বলবে, আমি এসে বিয়ে দিয়ে দেবো। তা বিয়ের পরই তো যুদ্ধক্ষেত্রে চলে যায়, নানা এদের সেদের সাথে যুদ্ধই করতে থাকে সবসময়। এমন সময় খবর এলো যে মেয়ে হয়েছে, কিন্তু আসলে ছেলে হয়। হ্যাঁ, কিন্তু যেহেতু ওর মা বাবা কি যে ছেলে হলেই তো সাথে সাথে বাপের কাছে পাঠিয়ে দিতে হবে, আর ওই মারামারি শেখাবে, ইয়ে করবে, তাই আর পাঠায় না। আর ও রুস্তমও ভাবে যে আমার তো মেয়েই হয়েছে। এর মধ্যে পাশের দেশের সাথে বিশাল আকারে ঝগড়া বেঁধে যায়। তখন রুস্তমের প্রায় বয়স, মধ্য বয়স, ছেলের বয়স তখন প্রায় 18 না 19 এরকম। তো তো এই 18-19 বছর আসেইনি আর বউর কাছে, যেহেতু মেয়ে হয়েছে বিয়ের বয়স হলে আসবে। কিন্তু যখন যুদ্ধের সময় সে যুদ্ধটা কালক্রমে বেঁধে যায়, যে রাজ্যের সাথে সে আবার ওই সৌরভ যে মানে রুস্তমের ছেলে, তার মামার রাজ্য আর কি। মামাকে সেভ করার জন্য ও যুদ্ধক্ষেত্রে যায়। বাপের সাথেই লড়াই হয় এবং লড়াইতে প্রথম মানে ইসে রুস্তমকে হারিয়ে দেয়, বারবার, দুবার না তিনবার হারিয়ে দেয়। তারপরে রুস্তম দেখে যে তার কোনো সম্ভাবনা নেই, তখন ইসে কূট কৌশলে এবং প্রতারণা করেই হত্যা করে সৌরভকে। তো হত্যা করার সময়, সেই সময় ওই দেখে কি গলায়, যে এটা ওই মেয়ে হলে যে গলায় পরার জন্য যে হাট, একটা কি হাট নাকি লকেটের মতো কি পাঠায়, সেইটা পায়। দেখে বুঝতে পারে যে ভুল হয়ে গেছে। তখন ও খোঁজ নেয়, খোঁজ নিয়ে জানতে পারে যে ওর মেয়ে না, ওটা নিজের ছেলে। এই ছিল ঘটনা। এটা একটা মানে ট্রাজেডি মূলক। আগের কালে তো যেমন শেক্সপিয়ারের যতগুলো হিট নাটক ছিল সব ট্র্যাজেডি।
ট্র্যাজেডি গুলো বেশি হিট করতো রোমান্টিক ইসের থেকে। এইটা হলো গল্প, এবং এটা মূলত কাব্যগ্রন্থ ছিল, যেটাই পরবর্তীতে আমরা ছোটবেলায় পড়েছি। এই গল্পটা আমার ভালো মনে নেই, তো এরকম আফসা আফসা মনে আছে। এটাই ছিল মূল কাহিনী। তাহলে হবে শাহনামা ফেরদৌসি, কবি ফেরদৌসি। হ্যাঁ দাদা হ্যাঁ, দিয়েছে উত্তর। দাঁড়াও আসছি। এই কি সব রেডি হয়ে গেছে? হ্যাঁ, তা আমি আসছি। ঠিক আছে। ঠিক আছে, শুভদা। হ্যাঁ, আছে ভাই। তো ওয়েল বন্ধুরা, আপনারা কিন্তু সময় ধরে ফেললেন এবং সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুমন ভাইকে, হাফিজ ভাইকে, কিংপ্রস ভাইকে, আরিফ ভাইকে, ধন্যবাদ দাদাকে এবং যারা খেলছিলেন তাদেরকে। তো এখন হচ্ছে যে সময়, সেটা হচ্ছে কয়েকটি লিস্ট অ্যানাউন্সমেন্ট, আর তার জন্য সেটা আমি অ্যানাউন্স করার চেষ্টা করছি, যার হোল ক্রেডিট হচ্ছে আমাদের সকলের প্রিয় উইনকেস। ঠিক আছে। টায়ার 1-এ আছেন মহিন আহমেদ, বৃষ্টি 1, বিডিও ম্যান, মনিরা 999, জামাল 7, কাজী রায়হান, শিমুল আক্তার, বিজয় 1, ইসরাত মিম, পূর্ণিমা 14, অর্পিতা 007, নীলাম শামুল, অঙ্ক, ফাতেমা 001, টিএ সোনিয়া। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 1-এ। টায়ার 2-তে আছেন সেলেনা 75, জনি প্রিন্স, রিপন 40, আবু বকর 12, গ্রিন 015, কৌশিক চাক 123, নেবলু 123, মাকসুদা কাউসার, হায়দার ইমতিয়াজ, মাহফুজুন নীলা, এজিএস আজিম, সাইমা আক্তার, ব্রায়ান 111, হেলাল উদ্দিন এবং ফাইনালি এনরকি 71। কংগ্রাচুলেশন, আপনারা ট্যাব 3-তে আছেন নিলয় মজুমদার, তানজিমা, নাজমুল 01, রিয়াদ X2, তানহা 001, মোহাম্মদ 786, পারুল 90 এবং এফ এ সানিয়া। কংগ্রাচুলেশন, আপনারা আছেন ট্যাব 3-তে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সেগমেন্ট গুলো সেগুলো। আশা করা যায় হচ্ছে পুরো সময়টা বেশ ভালোই উপভোগ করেছেন। এবার যাব এন্টারটেইনমেন্ট পর্বে, আর দেখি কাদের কাদের নাম আছে সেখানে।